দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো পরিচয় যখন ফর্মে। সবন্ধু, শ্রীকৃষ্ণ বলেছেন কর্মেই পরিচয়। যে কোনো মানুষ জীবিত অবস্থায় নিজেকে বিবিধ কর্মে সামিল করে, আর এই কর্মই তাকে জীবনের সঠিক পথ দেখায়, জীবনের নৌকাকে এগিয়ে নিয়ে যায়। কর্মহীন মানুষ এই সমাজে অচল। ইন্দিরা গান্ধীকে আজও মানুষ মনে রেখেছেন। গোটা বিশ্বের কাছে তিনি এক দৃঢ় চরিত্রের মহিলা। 1974-এ জরুরি অবস্থা জারি করে তিনি কুখ্যাত হয়েছিলেন বটে, তবে তার অন্যান্য পদক্ষেপগুলি তাকে স্মরণীয় করে রেখেছে। ব্যাংকিং ব্যবস্থার রাষ্ট্রায়ত্তকরণ এবং রাজন্য জমিদার প্রথা বিলোপের মতো দুইটি দুর্দান্ত কাজ করেছিলেন। খুব সহজ, কিন্তু এটা করার সম্ভব হয়নি। বাধা এসেছিল, তিনি সেই বাধাকে গ্রাহ্য করেননি। দারিদ্র্য দূরীকরণের জন্য যেসব প্রকল্প আজ চালু আছে তাও কিন্তু ইন্দিরা গান্ধীর মাথা থেকেই প্রথমে এসেছিল। বিপিএল, অন্তোদয়, রেগা আজ দরিদ্র দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। একের পর এক জনহিতকর সিদ্ধান্ত নিয়ে অমর হয়ে আছেন ইন্দিরা গান্ধী। আন্তর্জাতিক নির্জোট আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহরুকে। সদ্য স্বাধীন হওয়া দেশকে পরিকল্পনা কমিশনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মহান সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের কর্মই তাকে অজয় করে রেখেছে। আমাদের মতো সাধারণ মানুষও নিজেদের সাধ্য অনুযায়ী নিজের কর্মে ব্যস্ত রাখে। তার ইতিবাচক এবং নেতিবাচক দুইটি দিকই প্রত্যক্ষ করতে হয়। আর রাজনীতির অঙ্গনে জনহিতকর সিদ্ধান্ত নেওয়ার পেছনে যাদের অবদান বেশি, তারা যেমন চিরস্মরণীয় হয়ে আছেন, তেমনি হঠকারী সিদ্ধান্ত নিয়েও অনেকে পরিচিতি লাভ করেছেন। একজন মানুষ জনগণের ভোটে নির্বাচিত হয়ে যখন সেই জনগণের ইচ্ছা পূরণের বদলে নিজের ইচ্ছা পূরণের দিকে নজর দেন, তখন তার কুফল তাকেই ভোগ করতে হয়। আমাদের যিনি প্রাক্তন ছিলেন, তার দৃষ্টান্ত সামনে আনা যায়। শুধু তার একক চেষ্টায় জোট সরকার ক্ষমতায় আসেনি, এটা ছিল একটা টিম গেমের সাফল্য। কিন্তু সর্বোচ্চ চেয়ারে বসা মাত্রই তিনি প্রায় হিটলার হয়ে গিয়েছিলেন। নিজের কাছে রেখেছিলেন 24টির মতো দপ্তর, মেতে উঠেছিলেন বিলাসবহুল জীবনে। জনগণ দূরে থাক, নিজের দলের কর্মী সমর্থকদেরও ভুলে গিয়েছিলেন। অতি উৎসাহী কর্মকাণ্ডে মেতে উঠেছিলেন। ত্রিপুরাবাসী তাকে মনে রাখবে। তবে নেতিবাচক কর্মের জন্য জীবনে চলার পথে হুচটি খেতেই হয়। সেটা সামলে ফের উঠে দাঁড়ায় মানুষ, দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলে। লক্ষ্য একটাই, সঠিক এবং নির্ভুল গন্তব্য। কিন্তু কেউ কেউ অতি উৎসাহে নিজেকে ভগবান বানিয়ে তোলার অভিপ্রায়ে এমন সব কর্মে নিজেকে নিয়োজিত করেন যার কোনো নির্দিষ্ট গন্তব্য থাকে না। যেমন আমাদের দেশের সর্বোচ্চ শাসক মুঘল যুগকে ইতিহাস থেকে বাদ দিয়েছেন, কিন্তু তিনি আবার মুঘল সম্রাটদের মতো রাজদণ্ড হাতে নিয়ে দেশ শাসন করছেন। নিজেকে শ্রেষ্ঠ হিসাবে পরিচিত করার জন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন। সরাসরি জনহিতকর কিছু করা তার উদ্দেশ্য নয়। এমন একটি পরিস্থিতি কায়েম করতে চান সেখানে গোটা দেশবাসী একটি নির্দিষ্ট খাঁচার মধ্যে ঢুকে যাবে। এইভাবে নিজের পৃথক সত্তার বিকাশ ঘটাতে চান তিনি। সবার থেকে আলাদা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। এই কারণেই একটি সুস্থ সবল দেশ আজ প্রায় অসুস্থ হয়ে পড়েছে। তিনি তো এটাই চান, ইতিবাচক কিংবা নেতিবাচক যাই হোক না কেন, নিজের কর্মপদ্ধতির মাধ্যমেই পরিচিত হয়ে উঠেছেন তিনি। সোজা সাপটা, পুলিশ খেলছে কবাডি। সুশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী বঙ্গ অভিযানে গিয়ে সে রাজ্যের পুলিশের বাধার মুখে পড়লেন। সুশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিয়ে বঙ্গ সরকারকে নিশানা করে অভিযোগ করেছেন সেখানে কি জঙ্গলরাজ কায়েম হয়েছে কিনা। কোনো রাজ্যেই এই ধরনের ঘটনা কাম্য নয়। কিন্তু পেছনে ফিরে তাকালে দেখা যাবে যে সুশাসনের এ রাজ্যেও বিরোধী দলের অফিস আক্রমণ করা হচ্ছে, এমনকি মিডিয়া হাউসে আগুন দেওয়া হচ্ছে, বিরোধী দলের বিধায়ক নেতার উপরে আক্রমণ হচ্ছে, কিন্তু পুলিশ চুপ। উষাবাজারে এক ক্লাবের সম্পাদক খুন হয়েছেন, আজ 1 মাস হতে চলল, কিন্তু খুনের আসল অপরাধী, খুনে ব্যবহৃত অস্ত্র, বাইক,
কিছুই সামনে আনার মতো দক্ষতা দেখাতে পারেনি ত্রিপুরার পুলিশ। অপরদিকে বাংলাদেশের এক সাংসদ খুন হওয়ার কয়েকদিনের মধ্যে কলকাতা পুলিশ গোটা ঘটনার রহস্য উন্মোচন করে ফেলছে। কিন্তু দেখা যাচ্ছে সুশাসনের পুলিশ এক ক্লাব সচিবের হত্যার ঘটনা নিয়ে যেন কাবাডি খেলছে। সন্ধ্যা রাতে মানুষের সামনেই খুন হয়েছেন ক্লাব সম্পাদক, কিন্তু পুলিশ এখনো আসল খুনে ব্যবহৃত হওয়া পিস্তল, বাইক কিছুই উদ্ধার করতে পারেনি। পুলিশ যাদের ধরে এনেছে তাদের কতদিন ধরে রাখা যাবে তা নিয়ে উঠছে প্রশ্ন। আসলে জঙ্গল রাজত্ব শুধু বঙ্গে নয়, সুশাসনের রাজ্যেও জঙ্গলে পরিণত হয়ে গিয়েছে। অভিযোগ বিরোধীদের, প্রশাসন ভেঙে পড়েছে, পুলিশ কোনো কাজ করতে পারছে না। রাজ্যপাট ছেড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বঙ্গ অভিযানে আছেন। জানা গিয়েছে কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের রাজ্য ছেড়ে টানা এতদিন অন্য রাজ্যে গিয়ে কাজ করেন কিনা। আর বঙ্গ থেকে ফিরে রাজ্যের অনেক নেতা যে সমস্ত কথা বলছেন তাতে তো আশঙ্কা হচ্ছে যে বঙ্গে না আগের চেয়ে এবার অর্ধেক হয়ে যায়। ফলে বঙ্গ নিয়ে আমাদের এত উৎসাহ না পরে অন্য রূপ নিয়ে নেয়। আর রাজ্যের এত কাণ্ডের পর রাজ্যের মানুষের আস্থা অর্জনের কাজটা কবে শুরু হবে? বিদ্যাজ্যোতি কলঙ্ক ঢাকতে সাংবাদিকদের কাজে বাধা। বিদ্যাজ্যোতি বিদ্যায় আলো না ছড়িয়ে যেভাবে গাঢ় কালো অন্ধকার ছড়িয়েছে, এতে রাজ্যের ছাত্রছাত্রীদের অবস্থা দেখে শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে পরিস্থিতি পর্যালোচনায়। কিন্তু শিক্ষা দপ্তরের ওএসডির নেতৃত্বে একটি দল খোয়াইয়ে বিদ্যাজ্যোতির ফলাফল পর্যালোচনার পর যেভাবে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছেন তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া এবং চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযোগ, সাংবাদিকদের কাজে লাগাতার বাধা দিয়ে গিয়েছেন এই ওএসডি। খবর অনুযায়ী শিক্ষা দপ্তরের ওএসডি দেবব্রত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল খোয়াই মহকুমার 5টি বিদ্যাজ্যোতি স্কুল এদিন পরিদর্শন করেছেন। এই প্রতিনিধি দলে কাজল কুমার ভৌমিক নামক অপর ওএসডিও ছিলেন। তারা খোয়াইয়ের বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরিদর্শন শেষে খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এসেছেন। সেখান থেকে চলে যান খোয়াই সরকারি দ্বাদশ বালিকা বিদ্যালয়ে। সেখানে বিদ্যালয়ের অধ্যক্ষ বিপিন দেববর্মার সঙ্গে কথা বলেছেন তারা। ছাত্রছাত্রীরা কিভাবে অকৃতকার্য হলো, বিদ্যালয়ের পঠন পাঠন পরিস্থিতি নিয়েও আলোচনায় অংশ নিয়েছেন তারা। শ্রেণীকক্ষে গিয়ে কথা বলেন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সঙ্গেও। তখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছবি তুলতে গেলে ওএসডি দেবব্রত চক্রবর্তী কর্মরত সাংবাদিকদের রীতিমতো হুমকি দিয়েছেন। এমনকি সাংবাদিকদের দিকে দেবব্রত বাবু তেড়ে আসেন বলে অভিযোগ উঠেছে। এরপরই গোটা বিষয়টি সাংবাদিকরা শিক্ষা দপ্তরের অধিকর্তা এবং এনসি শর্মার গোচরে নিয়েছেন। এই নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাধ্যমিকে সামান্য বাড়লেও উচ্চ মাধ্যমিকে দারুণ কমেছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিগত বছরের তুলনায় অর্থাৎ 2023 সালের তুলনায় 2024 সালের ফলাফলে দারুণ পরিবর্তন এসেছে। 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী ছিল 38,129 জন, পাস করেছে 32,797 জন। পাসের হার 86.01%। এই বছর মাধ্যমিকের পাসের হার 87.54%। সামান্য শতাংশ বাড়লেও 2023 সালের তুলনায় এইবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দারুণভাবে পাসের হার কমেছে। 2023 সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল 33,452 জন, পাস করেছে 27,851 জন। পাসের হার ছিল 83.25%। এইবারের পাসের হার 79.27%। দারুণভাবে উচ্চ মাধ্যমিকের ফলাফলে অবনতি হওয়ায় সংশ্লিষ্ট মহল উদ্বিগ্ন। এদিকে এডিসি এলাকার স্কুলগুলোর ফলাফলও দারুণভাবে অবনতি হয়েছে, যার তথ্যেই প্রমাণ। 2023 সালে মাধ্যমিকের এডিসিতে পাস করেছিল 91.7%। এবার পাসের হার 85.10%। উচ্চ মাধ্যমিকে বিগত বছরে এডিসি এলাকার পাসের হার ছিল 91.23%। এবারের পাসের হার 70.57%। এডিসি এলাকার এই পাসের হারে সংশ্লিষ্ট মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। প্রসঙ্গত, সিবিএসই পরিচালিত ত্রিপুরা সরকারের স্কুলগুলোর ফলাফল ভালো ছিল না। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর ফলাফলের কথা প্রত্যেকের কাছেই পরিষ্কার।
এই অবস্থায় রাজ্যের স্কুলগুলোর ফলাফল নিয়ে শিক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখার।